বাগরাম বিমান ঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুঁশিয়ারি ট্রাম্পের। আফগানিস্তানের মাটির 1 ইঞ্চি নিয়েও কোনো চুক্তি অসম্ভব বলল তালেবান। নিরাপত্তা জোরদারে পোল্যান্ডের আকাশে ন্যাটোর প্রতিরক্ষা মিশনে যোগ দিয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি। বর্বরতার জেরে ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল। ভারত পাকিস্তান সহ 7টা যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত, দাবি ট্রাম্পের। চাপ দিয়ে ইরানের অগ্রগতি থামানো যাবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। শত্রু না প্রতিবেশী, সে সিদ্ধান্ত ভারতকে নিতে হবে বললেন শেহবাজ। গণতন্ত্র হত্যাকারীদের রক্ষা করেছে নির্বাচন কমিশন বললেন রাহুল গান্ধী। লিঙ্গ বৈষম্যে জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি। ভারতেও জেনজি বিক্ষোভের আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। বিশ্বব্যাপী বন্ধু হওয়ার অনুভূতি নিয়ে এগিয়ে চলল ভারত বললেন মোদী। জাতিসংঘের বর্তমান কাঠামো আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় অক্ষম বললেন এরদোয়ান। দুর্নীতি সংস্কার নিয়ে এবার বিক্ষোভে উত্তাল পেরু ফিলিপাইন। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারের জন্য জোরালো পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে বলেন, বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে। 2001 সালে আমেরিকা আফগানিস্তানে বিমান ঘাঁটি স্থাপন করলেও 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর তা ছাড়তে হয়। ট্রাম্প হুঁশিয়ারি দেন, ঘাঁটি ফেরত না দিলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। তবে তালেবান সরকার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না এবং মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়া আলোচনায় বসতে রাজি তারা। আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়, এমন মন্তব্য করলেন তালেবান সরকারের কর্মকর্তা ফাসিউদ্দিন ফিতরাত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘাঁটিটি ফেরত চাওয়ার হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, যদি আফগানিস্তান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে। তবে তালেবান নেতা ফিতরাত জানান, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটির উপরও কোনো রাজনৈতিক চুক্তি হবে না এবং তাদের ঘাঁটির প্রয়োজন নেই। বাগরাম বিমান ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান চলাকালীন মূল ঘাঁটি, যার মাধ্যমে তালেবান পতন ঘটে। 2021 সালে ন্যাটো বাহিনী ঘাঁটি ত্যাগ করলে আফগান সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতা দখল করে। রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর ন্যাটোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রথমবারের মতো পোল্যান্ডের আকাশে টহল দিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান। পূর্ব ইংল্যান্ডের সামরিক ঘাঁটি থেকে দুটি রয়্যাল এয়ার ফোর্স টাইফুন উড্ডয়ন করে এবং নিরাপদে ফিরে আসে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, মিশনটি স্পষ্ট বার্তা দেয় ন্যাটোর আকাশ সীমা সুরক্ষিত থাকবে। চিফ অব দ্য এয়ার স্টাফ হার্ব স্মিথ বলেন, ন্যাটোর পূর্ব সীমান্তে মিত্রদের সঙ্গে আমরা একত্রে কাজ করছি। আমাদের সক্ষমতা দূরবর্তী যে কোনো স্থানে আকাশ শক্তি প্রদর্শনে প্রস্তুত। যুক্তরাজ্য ইতোমধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির 2.6% ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের আকাশে ব্রিটিশ মিশন ইউরোপ জুড়ে উত্তেজনার মধ্যে শুরু হয়, যেখানে এস্তোনিয়া অভিযোগ করেছে রাশিয়ার 3টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইকে হুঁশিয়ারি দিল ইরান। দেশটির জানায়, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ কার্যকর হলে আইএইএ সঙ্গে ইরানের চলমান সহযোগিতা বন্ধ হয়ে যাবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই পদক্ষেপকে ভুল ও অবিবেচনাপ্রসূত উল্লেখ করে সতর্ক করেছে। বৈঠক ও কায়রোর চুক্তি সত্ত্বেও E3-র কার্যক্রম সহযোগিতার পথ বন্ধ করবে। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালাতে বলা হয়েছে। এর আগে চলতি মাসে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও আইএইএ একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনরায় পরিদর্শনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। এসব স্থাপনার কয়েকটিতে জুন মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ইতালির রিমিনি শহরের পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। মেয়র জামিল সাদে গোলবাদ এবং এমিলিয়া রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে যৌথভাবে বলেন, পর্যটন মেলায় ইসরায়েলে উপস্থিতি অসমতা, যুদ্ধ ও সন্ত্রাসের স্থানকে ছুটির গন্তব্য হিসেবে প্রস্তাব করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। মেলার আয়োজক ইতালির এক্সিবিশন গ্রুপকে ইসরায়েলের অংশগ্রহণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 91 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গত 2 বছরে মৃতের সংখ্যা 65,000-এর বেশি। বাণিজ্যের মাধ্যমে ভারত পাকিস্তানের সংঘাত থামানোর পাশাপাশি বিশ্বজুড়ে 7টি যুদ্ধ বন্ধ করেছেন ট্রাম্প। এমন দাবি তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার এখন নোবেল পাওয়া উচিত। সম্প্রতি কর্নারস্টোন ইনস্টিটিউটের ডিনারে তিনি বলেন, প্রতিটি যুদ্ধের জন্য আলাদা আলাদা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। ট্রাম্পের দাবি, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো, সার্বেরিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রুয়ান্ডা, কঙ্গো সহ মোট 7টি যুদ্ধ তিনি বাণিজ্য ও কূটনীতির মাধ্যমে থামিয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর ক্ষেত্রে তিনি দুই দেশের নেতাদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক ও বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়েছেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি হতাশ হলেও আশা প্রকাশ করেন এটি ভবিষ্যতে সমাধান হবে।
ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানালেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সিদ্ধান্তের প্রেক্ষিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, চ্যালেঞ্জ ও মোকাবেলার মূল চাবিকাঠি হল আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প, এবং অপদার্থরা দেশকে বাধা দিতে পারবে না। তিনি জানান, তিনি বহুবার দেখেছেন কিছু শক্তিধর দেশ ইরানের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, স্ন্যাপব্যাক কার্যক্রম হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে চুক্তিও ভেঙে যাবে। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু IAEA চুক্তি ভঙ্গ নয়, আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক অগ্রসর হবে না। শেহবাজ শরীফ উল্লেখ করেন, পাকিস্তান ও ভারত 4টি যুদ্ধ করেছে, যার কারণে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে, যা স্কুল, হাসপাতাল ও সড়ক নির্মাণে ব্যবহার করা যেত। তিনি বলেন, পাকিস্তান আলোচনায় রাজি, তবে সেটি হতে হবে সমতা, ন্যায্যতা ও সম্মানের ভিত্তিতে। শেহবাজ গাজার পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, সেখানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে সম্পর্কিত। তার মতে, পাকিস্তান সবসময় শান্তি ও সমাধানের পথে অগ্রসর হতে চায়। নির্বাচন কমিশন গণতন্ত্র হত্যাকারীদের রক্ষা করেছে, এমন অভিযোগ করলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অভিযুক্ত করে বলেন, ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম বাদ বা যোগ করা হয়েছে যাতে বিজেপি নির্বাচনী সুবিধা পায়। রাহুলের দাবি, তার কাছে ভোট কারচুপির শতভাগ প্রমাণ আছে, তবু কমিশন পদক্ষেপ নেয়নি। তিনি উদাহরণ দেন, কর্ণাটকের আনন্দ কেন্দ্রের যেখানে 6,000-এর বেশি সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত মানুষের নাম মুছে ফেলা হয়েছে। তিনি উদাহরণ দেন কর্ণাটকের আনন্দ কেন্দ্রের যেখানে 6,000-এর বেশি সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত মানুষের নাম মুছে ফেলা হয়েছে। কংগ্রেস সমর্থিত ভোটার বাদ যাওয়ায় ক্ষুব্ধ রাহুল কমিশনকে 1 সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রকাশের আহ্বান জানান। যদিও কমিশন অভিযোগ নাকচ করে বলেছে, এসব তথ্য ভুল ও ভিত্তিহীন। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশটি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে নির্বাচনের দৌড়ে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে সানায়ে তাকাইচির নাম। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে নির্বাচনের দৌড়ে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সানায়ে তাকাইচি। আগামী 4 অক্টোবর ভোটে জিতলে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন তিনি। রাজনৈতিক অর্থনৈতিক লিঙ্গ সমতায় পিছিয়ে থাকা দেশটিতে এটি আনবে যুগান্তকারী পরিবর্তন। জাপান বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেন্ডার গ্যাপ সূচকে 118তম স্থানে। অন্যদিকে দেশটির সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 15.7%। তাকাইচি সাম্প্রতিক সময় নারীর স্বাস্থ্য, শিশু লালন পালন ও কেয়ার গিভিং এর সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কিছু বিশেষজ্ঞের মতে, তাকাইচিকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করার এই উদ্যোগ গ্লাস ফ্লেক ঘটনার কারণে হতে পারে, যার অর্থ হলো সংকটের সময় নারীদের নেতৃত্বে ভূমিকায় অবতীর্ণ হতে উৎসাহিত করা। এ ধরনের পরিস্থিতিকে ব্যর্থতার ঝুঁকি যখন অনেক বেশি থাকে, তখন নারীদের সামনে ঠেলে দেওয়া হয়। ভারতেও জেনজি বিক্ষোভ দানা বাঁধতে পারে, এমন মন্তব্য করলেন রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি KT রামা রাও। তিনি বলেন, যদি সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তাহলে নেপালের মতোই প্রতিবাদ ছড়িয়ে পড়তে পারে ভারতে। রামা রাও উল্লেখ করেন, নেপালে জেনজিদের আন্দোলনের শুরুতে অবহেলা করা হয়েছিল, কিন্তু সেটি তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য লড়াইয়ের রূপ নেয়। তার মতে, জেনজি সাহসী পরিবর্তনকারী এবং ডিজিটাল মাধ্যমের নেতৃত্ব দেওয়ার একটি প্রজন্ম। কেবল সোশ্যাল মিডিয়া নয়, বাস্তব উদ্যোগও নিতে হবে তাদের। তিনি মনে করিয়ে দেন, ভারত একটি যুবক দেশ, তাই জেনজিরাই নতুন নিয়ম তৈরি করবে এবং ভবিষ্যৎ রাজনীতির গতি নির্ধারণ করবে। ভারতের আসল শত্রু কোনো জাতি নয়, বরং বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা। ভারতের গুজরাটে $40 বিলিয়ন বেশি মূল্যের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত বিশ্বব্যাপী বন্ধু হওয়ার অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দেশের কোনো বড় প্রতিপক্ষ নেই। তার মতে, সমৃদ্ধি অর্জন ও শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশকে স্বনির্ভর হতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং বহিরাগতদের উপর নির্ভরতা কমানো জরুরি। মোদী জোর দিয়ে বলেন, আমরা যদি অন্যের করুণার ওপর নির্ভরশীল থাকি তাহলে আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এসব মন্তব্য করলেন মোদী। জাতিসংঘের বর্তমান কাঠামো আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট নয় বলে মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নিউ ইয়র্কে সাধারণ পরিষদে যোগদানের আগে ইস্তাম্বুলের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, আমরা দেখতে পাচ্ছি 80 বছরের পুরনো কাঠামো নিরাপত্তা পরিষদের ভেটো সমতা সম্পন্ন দেশগুলোর উপর মানবিক সংকট সমাধানের দায়িত্ব ছেড়ে দিয়ে আধুনিক কাজগুলো পূরণ করতে ব্যর্থ। তিনি আরও জানান, তুরস্ক সবসময় জাতিসংঘ সংস্কারের প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং তা অব্যাহত রাখবে। সাধারণ অধিবেশনে তিনি গাজা উপত্যকার মানবিক বিপর্যয়,
সিরিয়ার পরিস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃত বিষয়ক অবস্থান তুলে ধরবেন বলে জানান। এরদোয়ান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হবে। নেপাল ও ইন্দোনেশিয়ার পর এবার পেরু ফিলিপাইনে শুরু হলো তরুণ জনতার বিক্ষোভ। সম্প্রতি পেরুর লিমা এজেন্সি নামের যুব সংগঠনের ডাকে সরকারের দুর্নীতি, গোষ্ঠীগত অপরাধ ও নতুন পেনশন সংস্কারের বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শহরের কেন্দ্রে প্রায় 500 জন বিক্ষোভকারী পাথর ও লাঠি নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তার মেয়াদ শেষ হবে আগামী বছর। চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে এই পরিস্থিতি। একই সঙ্গে ফিলিপাইনের ম্যানিলায় হাজার হাজার মানুষ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে কোটি ডলারের দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছে। দেশটির সংবাদ মাধ্যম জানায়, এটি হতে পারে দেশটির সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী আন্দোলন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। প্রতিবাদকারীরা বলছেন, প্রেসিডেন্টকে এবার এমন স্থায়ী সংস্কার আনতে হবে যা দুর্নীতির সুযোগকে একেবারেই নির্মূল করবে।